আসসালামু আলাইকুম। আমি ডক্টর নুসরাত হোসেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সেশন 2015-16। বর্তমানে কোর্সে আছি এমএস ফেজের রেসিডেন্ট হিসেবে কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্সে বিএসএমইউতে সেশন মার্চ 24 এবং একই সাবজেক্ট থেকে জানুয়ারি 24-এ এফসিপিএস পার্ট 1 পাশ করি। তো আজকে ডিডিএস এর কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স সাবজেক্টেরই সলভ ক্লাস নিব। তো পরীক্ষা যেহেতু একেবারে কাছাকাছি চলে এসেছে আর মাত্র 1 মাস বাকি, তো আমার মনে হচ্ছে পরীক্ষার কিছু স্ট্র্যাটেজি নিয়ে কথা বলা ভালো। আপনারা সবাই বিষয়গুলো নিয়ে অলরেডি অবগত জানেন, কিন্তু তারপর আমার একটা সফট রিমাইন্ডার দেওয়া। ফার্স্ট অফ অল, আমরা জানি ডিডিএস পরীক্ষাটা রেসিডেন্সির মতো প্রচুর কম্পিটিটিভ, সিট লিমিটেড, টাইম একটা মেজর ফ্যাক্টর। আপনাকে 90 মিনিটের মধ্যে 100টা কোয়েশ্চেন আনসার করতে হবে, 80টা এমসিকিউ, 20টা এসবিএ। সো আমার এক্ষেত্রে সাজেশন থাকবে যে ফার্স্টেই ঠান্ডা মাথায় এসবিএ গুলো দাগিয়ে ফেলবেন এবং পরে এমসিকিউ গুলো দাগাবেন। এরকম যেন না হয় যে টাইমের অভাবে এসবিএ গুলো দেখারই সুযোগ হলো না, সেগুলো আনসার না করে চলে আসতে হচ্ছে। আর আরেকটা জিনিস নিয়ে অবশ্যই বলবো, যেটা আমি ভুল করেছিলাম রেসিডেন্সিতেই, যে কোশ্চেন পেপারে আমরা যে কোশ্চেনটা দেখছি আনসার স্ক্রিপ্টে যেন সেটাই দাগাই। ফার্স্টে কোশ্চেন পেপারে দেখলাম যে সাপোজ আমার ক্ষেত্রে যেটা করেছিলাম, যে আমি কোশ্চেন পেপারে দেখছি 68 নম্বর কোশ্চেন, কিন্তু আনসার স্ক্রিপ্টে আমি আনসার করছি 67। চারটা দাগানোর পরে, এবিসিডি চারটা দাগানোর পরে তারপরে খেয়াল হলো যে আমি তো ভুল দাগাইছি। সো এই জিনিসটা যেন ভুল না হয়, অবশ্যই মাথা ঠান্ডা রেখে পরীক্ষাটা দিতে হবে। আর এই সময় এক্সাম সিজন, অবশ্যই সবাই নিজ নিজ ধর্মের রিচুয়ালস গুলো পালন করবেন। কারণ একটা সায়েন্টিফিক ফ্যাক্ট বলি, এই যে ধর্মীয় রিচুয়ালস গুলো, নামাজ কালাম পড়া, প্রার্থনা করা, এগুলো করলে মাইন্ড ক্লিয়ার থাকে। পড়াশোনায় এখন কনসেন্ট্রেশন দেওয়ার জন্য, পড়া মনে রাখার জন্য অবশ্যই একটা পিসফুল আর কাম মাইন্ডের দরকার। সো রিচুয়ালস গুলো এগুলোতে হেল্প করবে। তো এখন আমি ক্লাসের দিকে আগাই। অনেক কথা হলো ইন্ট্রোডাক্টরি। সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এখানে, in case if dentin hypersensitivity following statements are true, এতে বলা হচ্ছে spontaneous stabbing nerve type pain, B, location of pain may vary, continuous throbbing pain depends on applications of stimulus, can be treated by pulpectomy। আচ্ছা, ডেন্টিন হাইপারসেন্সিটিভিটি, রিভার্সেবল পালপাইটিস, ইরিভার্সেবল পালপাইটিস, অ্যাকিউট পালপাইটিস, ক্রনিক পালপাইটিস, এগুলো অনেক বিষয়, পেরিওডন্টাইটিস, কোনটা কি, পেইনের ধরন হিসেবে ডিফারেন্সিয়েট করা এবং একটা কি পয়েন্টও যদি মনে রাখতে হয়, এগুলো নিয়ে আমি একটু ব্রিফ ডিসকাস করি। যে ডেন্টিন হাইপারসেন্সিটিভিটি বললেই পেশেন্ট কি বলে সাধারণত? খুব তীব্র শিরশির করে এবং ঠান্ডাতে, বিশেষ করে তার কোল্ডে এই তীব্র শিরশির থাকে, ব্যথা থাকে। এবং বলে যে ব্যথাটা কিরকম? খুবই বেশি, খুবই তীব্র, এবং একটা কথা বলে ভেরি শর্ট ডিউরেশন। এবং এটা নিচ থেকে ব্যথাটা হবে না, নট স্পন্টিনিয়াস, একটা ইনডিউস টাইপ অফ পেইন থাকবে। আহ সেটা হচ্ছে অবশ্যই একটা স্টিমুলেশন থাকবে। স্টিমুলাসটা পেলে পেইনটা শুরু হবে। স্টিমুলাসটা কি হতে পারে? যেমন ডেন্টিন হাইপারসেন্সিটিভিটি, কোল্ড একটা মেইন জিনিস, হটেও হতে পারে, কেমিক্যাল থাকতে পারে, টেকটাইল থাকতে পারে, এবং আরেকটা মেইন জিনিস মনে রাখবেন, অসমোটিক। বিশেষ করে বলবে মিষ্টি খাবার খেলে ব্যথাটা করে বা শিরশিরটা বাড়ে। সো এখানে দেখা যাচ্ছে যে এই যে বললাম খুবই অল্প সময়, এখানে দেখা যাচ্ছে থার্মাল টেস্টিং যদি করা হয় টেস্টটা, সেক্ষেত্রে একটা টার্ম আছে রেসপন্সের, এক্সাজারেটেড ব্রিফ রেসপন্স পাবো। এবং সেটা কতটুকু? এখানে হচ্ছে বলা হয় এরকম 1 to 2 সেকেন্ড, ইভেন লেস দেন 1 to 2 সেকেন্ড জাস্ট হবে, এবং 1 to 2 সেকেন্ড থাকবে, দেন আর লিঙ্গার করবে না। এবং আরেকটা মেজর ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর হচ্ছে, ডেন্টিন হাইপারসেন্সিটিভিটি পেশেন্ট অবশ্যই লোকালাইজ করতে পারবে তার পেইনটা কোন দাঁতে হচ্ছে, যেটা পালপাইটিসে হবে না। পালপাইটিসে পেশেন্ট লোকালাইজ করতে পারবে না তার পেইন। পেরিওডন্টাইটিসও ওয়েল লোকালাইজড পেইন থাকবে। So এখন এই যে কথাগুলোর সাথে একটু পালপাইটিসের ডিফারেন্সটা করি। পালপাইটিসে
রিভার্সেবল পালপাইটিস এবং ইরিভার্সেবল পালপাইটিসেরও অ্যাকিউট কন্ডিশনে শার্প স্ট্যাবিং সিভিয়ার পেইন থাকবে, কিন্তু ক্রনিক কন্ডিশনে পেইনটা ডাল এবং থ্রবিং পেইন হয়ে যাবে। আচ্ছা, এইগুলোর সাথে মিল আছে, কিন্তু এই যে বললাম ভেরি শর্ট ডিউরেশন। এই রিভার্সেবল পালপাইটিসের ক্ষেত্রে আপনার পেইনটা টেন্টিন হাইপারসেন্সিটিভিটির ক্ষেত্রে যেরকম হয় যে 1 to 2 সেকেন্ড লিঙ্গারিং করলো বা পেইন লিঙ্গারিং এ করে না, কিন্তু রিভার্সেবল পালপাইটিসে জিনিসটা বিন বামের বইয়ে বলা আছে 10 to 15 সেকেন্ড পর্যন্ত লিঙ্গারিং করে, এর বেশি করবে না রিভার্সেবল পালপাইটিসে। আর ইরিভার্সেবলের ক্ষেত্রে অবশ্যই সেটা মোর দেন 15 সেকেন্ড পেইন লিঙ্গারিং করে। আর আরেকটা জিনিস বলা হয় যে পালপাইটিসে অবশ্যই পেইন লোকালাইজ থাকবে না, পোরলি লোকালাইজ থাকবে। আচ্ছা, সো এখানে এখন আসি ডেন্টিন হাইপারসেন্সিটিভিটির ক্ষেত্রে আমি একটু অ্যানালাইসিস করি যে স্পন্টিনিয়াস এবং স্ট্যাবিং। স্পন্টিনিয়াস হবে না, অবশ্যই একটা ইনডিউস কোনো একটা কিছুতে পেইনটা ইনডিউস হবে, স্টিমুলেশন থাকবে, সো এটা ফলস হবে। তারপরে বলা হচ্ছে লোকেশন অফ দ্য পেইন মে ভ্যারি, পেইন ওয়েল লোকালাইজ থাকবে। কন্টিনিউয়াস থ্রবিং পেইন, কন্টিনিউয়াস থ্রবিং পেইন থাকবে না। কন্টিনিউয়াস থ্রবিং পেইন থাকে যখন ইরিভার্সেবল পালপাইটিসের ক্রনিক কন্ডিশনে চলে যায়, সেক্ষেত্রে এটা কন্টিনিউয়াস থাকছে। এখানে খুবই শর্ট একটা পেইন হবে আহ এবং স্ট্যাবিং নেচারে, তীক্ষ্ণ। তারপরে বলা হচ্ছে পেইন ডিপেন্ডস অন অ্যাপ্লিকেশন অফ স্টিমুলাস, ট্রু। কোল্ডের জন্য আপনার বিশেষ করে কোল্ড অসমোটিক বললাম, সুইট ফুডে সুইট অ্যান্ড সাওয়ার ক্যান বি ট্রিটেড বাই পালপেক্টমি। আচ্ছা, ডেন্টিন হাইপার সেন্সিটিভিটির অনেক ম্যানেজমেন্ট আছে, কিছু কেমিক্যাল দিয়ে, যেমন ডেন্টিনাল টিবিউল গুলো ব্লকিং করে, বন্ডিং এজেন্ট ব্যবহার করে, ফ্লোরাইড এক্সকিউজ মি ফ্লোরাইড এবং বিভিন্ন ডেন্টিফ্রিজ ব্যবহার করে, ইভেন লেজার ট্রিটমেন্টও করা হয়, সেগুলোর মাধ্যমে ডেন্টিন হাইপার সেন্সিটিভিটির ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট করা হয়, নট পালপেক্টমি। সো ফলস। ইন্ট্রিনসিক causes of teeth stains include alcapturia, liver disease, Swimmer's calculus, gingival hemorrhage, trauma. ইন্ট্রিনসিক কজ বলা হচ্ছে, নট এক্সট্রিনসিক। সো সুইমার্স ক্যালকুলাস, আচ্ছা অ্যালকাপটুরিয়া এটা ইন্ট্রিনসিক, বডির ভেতরের। তারপরে হচ্ছে লিভার ডিজিজ, ট্রু। যে কোনো ধরনের মেটাবলিক ডিজিজ, লিভার ডিজিজ, ডিজিজ কন্ডিশন গুলো, তারপর সুইমার্স ক্যালকুলাস আর জিঞ্জিভাল হেমোরেজ এগুলো বাইরের, সো এক্সট্রিনসিক। তারপরে ট্রমা, এগুলো হচ্ছে এক্সট্রিনসিক কজ। একটুখানি কজগুলো আরেকটু অ্যানালাইসিস করি, যে ইন্ট্রিনসিক স্টেইন গুলো, যে ডিজিজ গুলো বলেছিলাম, যে ডিজিজ অফ এনামেল এন্ড ডেন্টিন প্রি ইরাপটিভ স্টেজে। তারপরে হচ্ছে আচ্ছা অ্যালকাপটুরিয়া, যে কোনো ধরনের হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার, ব্লিডিং ডিসঅর্ডার গুলো, লিভার ডিজিজ। আচ্ছা, মেডিকেশনের মধ্যে বলা হচ্ছে টেট্রাসাইক্লিন স্টেইন এবং ফ্লুরোসিস্টিন। আচ্ছা, এই টেট্রাসাইক্লিন ফ্লুরোসিস এগুলো ইভেন ম্যাটার্নাল ক্ষেত্রে, মা যদি ইন প্রেগনেন্সি এন্ড ল্যাকটেটিং পিরিয়ডে টেট্রাসাইক্লিন গ্রহণ করে, তখন কিন্তু বাচ্চার টেট্রাসাইক্লিন স্টেইন পাওয়া যাবে, হিস্ট্রি দেখতে হবে। তারপর হচ্ছে পোস্ট অপ পোস্ট ইরাপটিভ কজে বলা হচ্ছে পালপাল চেঞ্জেস, ট্রমা, ডেন্টিন hypercalcification, dental caries, restorative material and operative procedure, aging, functional parafunctional changes. এক্সট্রিনসিক কজের মধ্যে আছে ফুড, প্লাক, ওই যে সুইমার্স ক্যালকুলাস, যেমন পুলের পানিতে যে সুইমার যারা থাকেন, প্রফেশনাল ভাবে সুইমার, তারা রেগুলার পানিতে নামতে হচ্ছে, পুলের পানিতে প্রচুর ক্লোরাইড থাকে, যার জন্য সুইমার্স ক্যালকুলাসটা হয়। তারপরে হচ্ছে জিঞ্জিভাল হেমোরেজ, কেমিক্যালের মধ্যে ক্লোরহেক্সিডিন মাউথওয়াশ এবং মেটালিক মাউথওয়াশ ব্যবহার করলে সেখানে ক্লোরহেক্সিডিন কম্পাউন্ডের জন্য এক্সট্রিনসিক স্টেইন হয় আর মেটালিক স্টেইন। ওকে, materials used for root canal obturations are
ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, জেসপার, সিলভার কোন, গাটা পার্চা, রেজিলন। আচ্ছা, আমরা তো ট্রেডিশনাল ভাবে সবাই গাটা পার্চা দিয়েই করি, সিলভার কোনের নামও সবাই শুনে থাকবেন। আচ্ছা, এখানে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রুট ক্যানাল ড্রেসিং করা হয়, ইন্ট্রাক্যানাল মেডিকামেন্টস হিসেবে ব্যবহার করা হয়, বাট অবচুরেশনের জন্য ব্যবহার করি না। জেসপার ফলস, সিলভার কোন ট্রু, গাটা পার্চা রেজিলন। আর আরেকটা জিনিস রুট ক্যানাল অবচুরেশনে ব্যবহার কাস্টম কোন একটা কথা আছে বইয়ে, তো সি ডি ই ট্রু, পরে দুটো ফলস। A glass ionomer cement can be used in stress bearing area like class 1 cavity as core build-up before full coverage restoration. See splinting of teeth, cuspal replacement cases as a temporary restoration. আচ্ছা, গ্লাস আয়নোমার সিমেন্টের ক্লাসিফিকেশন আছে, এই ক্লাসিফিকেশন গুলো দেখলেই মোটামুটি এর ইউজেস গুলো নিয়ে ধারণা হয়ে যাবে, ইন্ডিকেশন নিয়ে ধারণা হয়ে যাবে। একটু যাই, একটু দেখি ক্লাসিফিকেশনটা। টাইপ 1 হচ্ছে লুটিং, সিমেন্টেশনের জন্য যে কোনো ধরনের ক্রাউন, ইনলে, অনলে, এগুলো সিমেন্টেশন তাদের সাথে বসানোর জন্য ভিনিয়ার গুলো, তখন জিআইসি টাইপ 1টা ব্যবহার করি রেস্টোরেটিভ হিসেবে, টেম্পোরারি রেস্টোরেশন করা যায়। লাইনার বেস হিসেবে ব্যবহার করতে পারি। পিট এন্ড ফিশার সিলেন্ট অর্থোডন্টিক ব্র্যাকেটস বসানোর জন্য। কোর বিল্ড আপ, 7-এ বলা হচ্ছে ফ্লোরাইড রিলিজিং, এটা বলা হচ্ছে জিআইসি ফর এআরটি। আর এই যে 9-এ একটা উম, কি একটা কোশ্চেন পেয়েছিলাম যে জিআইসির কোন ভ্যারিয়েন্টটা পেডিয়াট্রিক পেশেন্টদের আমরা ব্যবহার করি, টাইপ 9। আচ্ছা, এখন একটু কোশ্চেনে চলে আসি যে কি বলা হচ্ছে, ক্যান বি ইউজড স্ট্রেস বেয়ারিং এরিয়া। আচ্ছা, এটা হচ্ছে পেডিয়াট্রিক পেশেন্টের ক্লাস 1 to 6 যে কোনো ক্যাভিটিতে করা যায়। আর আম, কিন্তু পার্মানেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে পার্মানেন্টের ক্ষেত্রে আপনার ক্লাস 5, ক্লাস 3 এবং স্মল ক্লাস 1 ক্যাভিটির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আর তারপরে বলা হচ্ছে একটু আরেকটু ডিসকাশন করি পেডিয়াট্রিকের ক্ষেত্রে। তারপরে হচ্ছে যে কোনো ধরনের র্যাম্প্যান্ট পেডিয়াট্রিকের যে ক্যারিজ গুলো আছে, র্যাম্প্যান্ট ক্যারিজ, নার্সিং বটল ক্যারিজ, এগুলোর ক্ষেত্রে ব্যবহার করছি। তারপর পিট অ্যান্ড ফিশার সিলেন্ট হিসেবে ব্যবহার করা যায়। এগুলি হচ্ছে এর মোটামুটি ইউজ। সো এই যে এখানে এর কন্ট্রা ইন্ডিকেশন গুলো কি কি, আসি একটু। এতে বলা হচ্ছে ফলস, এটা হচ্ছে স্ট্রেস বিয়ারিং এরিয়া ক্লাস 1-এর যদি স্মল ক্যাভিটি থাকে ক্লাস 1, সেক্ষেত্রে হচ্ছে জিআইসি ব্যবহার করতে পারবো। আর কোর বিল্ড আপ ব্যবহার করি, স্প্লিন্টিং অফ টিথ করছি, ট্রু হবে। কাসপাল রিপ্লেসমেন্ট এটাও কন্ট্রাইন্ডিকেটেড, ফলস। ইতে বলা হচ্ছে এজ এ টেম্পোরারি রেস্টোরেশন, ট্রু। আচ্ছা, এছাড়াও এর কন্ট্রাইন্ডিকেশন আরো আছে জেরোস্টোমিয়া পেশেন্ট এবং মাউথ ব্রিদারদের ক্ষেত্রে জিআইসি আমরা ব্যবহার করি না। Thermoplasticized gutta-percha technique include: A. Thermofill system, B. Silver point obturation, C তে বলা হচ্ছে obtura 2, D. Ultrasonic plasticizing এবং ultrafill system। আহ, বলা হচ্ছে, আচ্ছা, তো
থার্মোপ্লাস্টিসাইজার, গাটাপারচা টেকনিক। গাটাপারচা টেকনিক দুই টাইপের আছে, আর গাটাপারচা টেকনিক আছে অনেক টাইপের। তো থার্মোপ্লাস্টিসাইজারে যেটা হয়, আপনার একটা গানের মতো থাকে, যেটার সামনে আহ, একটা সিরিঞ্জ ব্যারেল প্লাস নিডল থাকে, সেটা দিয়ে থার্মোপ্লাস্টিসাইজ, যেটা ইলেকট্রিক্যালি হিটেড হবে, সেটা ক্যানালের মধ্যে পুশ করা হচ্ছে। তো এটা টেকনিকের নামগুলো জানতে চাচ্ছে, বইয়ে আছে সুন্দর করে, যে অপচুরা 2 হবে আল্ট্রাসনিক প্লাস্টিসাইজিং, আর হচ্ছে আল্ট্রাফিল্ড সিস্টেম, আর উপরে দুটো হচ্ছে সলিড কোর অবচুরেশন। ইন্ডিকেশন অফ সিঙ্গেল ভিজিট এন্ডোডন্টিক্স ইনক্লুড ভাইটাল টিথ, বিতে বলা হচ্ছে কমপ্লিকেটেড ভাইটাল টিথ, সি ফ্র্যাকচার্ড অ্যান্টিরিয়র, ডিতে বলা হচ্ছে নন ভাইটাল টিথ উইথ সাইনাস ট্র্যাক্ট, আর ইতে বলা হচ্ছে মেডিকেলি কম্প্রোমাইজড পেশেন্ট। আচ্ছা, সিঙ্গেল ভিজিট এন্ডোডন্টিক্স গুলোতে যেটা এন্ডোডন্টিক্স এর যে ইন্ডিকেশন গুলো, একটা জিনিস বেশি লাগে যে সাইনাস ট্র্যাক্ট ওলা দাঁতে করব কি করব না। এখানে হচ্ছে সাইনাস ট্র্যাক্ট থাকলে সেটা সিঙ্গেল ভিজিটে করা যাবে, কারণ এখানে সাইনাস ট্র্যাক্টটা একটা ন্যাচারাল ড্রেনেজ হিসেবে কাজ করে, মাইক্রো অর্গানিজম গুলো ড্রেন আউট হয়ে যায় সাইনাস ট্র্যাক্টটা থেকে। সো যে কোনো ধরনের সিমটোমেটিক, অ্যাসিমটোমেটিক নন ভাইটাল টুথ উইথ সাইনাস ট্র্যাক্ট থাকলে সেটা সিঙ্গেল ভিজিটে করে দেওয়া যাবে, বাট যদি সাইনাস ট্র্যাক্ট না থাকে সেটা কন্ট্রাইন্ডিকেটেড হয়ে যাবে, সেটা মাল্টি ভিজিট লাগবে। ফ্র্যাকচার অ্যান্টিরিয়র করা যাবে, বাট কমপ্লিকেটেড ভাইটাল টিতে করা যাবে না, আনকমপ্লিকেটেড হতে হবে। এছাড়া আপনার আর কোন কোন দাঁতের ক্ষেত্রে সিঙ্গেল ভিজিটে করব না, যেমন অ্যাকিউট সিমটম গুলো থাকলে, পেশেন্ট প্রচুর ব্যথা বলছে, সেগুলো সিঙ্গেল ভিজিটে করব না। তারপরে হেমোরেজ এক্সুডেশন যদি থাকে, সেগুলো সিঙ্গেল ভিজিটে করা যাবে না। কার্ভ এবং ক্যালসিফাইড ক্যানেল থাকলে, প্লাস যদি দেখা যাচ্ছে যে প্রিপারেশন করছি বাট এর মাঝে কিছু অ্যাক্সিডেন্টাল হ্যাজার্ড হয়ে গেল, ক্যানাল ব্লকেড, লেজ ফরমেশন, সেগুলো সিঙ্গেল ভিজিটে তো কমপ্লিট করা যাবে না, ওই সময় আমার মাল্টি ভিজিট লাগবে। আচ্ছা, সেক্ষেত্রে একটু দেখি, তাহলে ভাইটাল দাঁতে আমরা করে দিতে পারবো সিঙ্গেল টুতে, বাট আনকমপ্লিকেটেড হলে করতে পারতাম, যেহেতু কমপ্লিকেটেড তাইলে ফলস। ফ্র্যাকচার্ড অ্যান্টিরিয়র, নন ভাইটাল টিথ উইথ সাইনাস ট্র্যাক্ট, মেডিকেলি কম্প্রোমাইজ পেশেন্ট, ট্রু। আচ্ছা, inadequately cleaned and shaped root canal system related mishaps include zipping, বিতে বলা হচ্ছে স্ট্রিপিং, সি লস অফ ওয়ার্কিং লেন্থ, লেজ ফরমেশন, ইতে বলা হচ্ছে ক্যানাল ব্লকেট। আচ্ছা, ক্লিনিং এবং শেপিং এর সময় কি কি হ্যাজার্ড গুলো হতে পারে, কি কি মিসহ্যাপস হতে পারে? সো অর ক্লিনিং অর শেপিং রিলেটেড, তো লস অফ ওয়ার্কিং লেন্থ, যেহেতু ক্লিনিং এন্ড শেপিং প্রপার ভাবে না করা হলে, রিক্যাপচুলেশন না করা হলে, দেখা যাবে ডেন্টিনাল চিপস গুলো, ডেব্রি গুলো নিচে জমা হবে, লস অফ ওয়ার্কিং লেন্থ হবে। লেজ ফরমেশন হতে পারে ক্যানাল কার্ভেচারটা মেনটেন না করলে, অ্যাকচুয়াল এর অরিজিনাল কার্ভেজ ক্যানাল কার্ভ ফলো না করে সেটা সোজা যাবে, লেজ ফরমেশন হবে, ওয়ার্কিং লেন্থ লস হবে। ক্যানাল ব্লকেট হতে পারে একইভাবে, রিক্যাপিচুলেট না করলে, ফাইল সাইজ সিরিয়ালি বা সিকোয়েন্সিয়ালি ইনক্রিজ না করলে। সো জিপিং আর স্ট্রিপিং জিনিসটা কি একটু দেখি, এই ছবিটা স্পষ্ট। আচ্ছা, জিপিং হচ্ছে গিয়ে আমার এপিক্যাল ফোরামেনের ট্রান্সপোজিশন হয়ে গেল। এপিক্যাল ফোরামেনটা থাকার দরকার ছিল, এই যে মাউজের কি পয়েন্টটা দেখছি এখানে, কিন্তু এটা একটা ফোরামেনের বদলে একটা টেয়ার ড্রপ শেপ একটা ধারণ করেছে। প্রপার এর এপিক্যাল ফোরামেনটা ট্রান্সপোজিশন হয়ে গেছে। আচ্ছা, স্ট্রিপিং হচ্ছে গিয়ে এর ল্যাটারালি, এই যে এই অংশটুকু এর ওভার প্রিপারেশন হয়ে গিয়েছে, ক্যানালের কার্ভেচার, ক্যানাল এর অ্যানাটমি সরে গিয়েছে, ল্যাটারাল ট্রান্সপোজিশন হয়ে গেল ক্যানালের, সেটা হচ্ছে স্ট্রিপিং। তো এই যে জিপিং এবং স্ট্রিপিং হচ্ছে এর অ্যানাটমি চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এগুলো হচ্ছে ক্লিনিং এবং শেপিং এর জন্য ইনএডিকুয়েটলি ক্লিন অ্যান্ড শেপ রুট ক্যানাল সিস্টেম রিলেটেড মিসহ্যাপস যেটা বলছে, তাই সিডিই এগুলো হচ্ছে ট্রু, এবং জিপিং, স্ট্রিপিং, এবি এগুলো ফলস হচ্ছে, যেহেতু ক্যানাল অ্যানাটমি রিলেটেড মিসহ্যাপস। কমন সাইট ফর মিসড ক্যানাল ইনক্লুড, এতে বলা হচ্ছে ম্যাক্সিলারি প্রিমোলার হ্যাভ
4 canals. আচ্ছা, ম্যাক্সিলারি প্রিমোলারে ইউজুয়ালি 2টা ক্যানাল থাকে, 3টাও পেতে পারি। যেমন ম্যাক্সিলারি ফার্স্ট প্রিমোলারে 2টা রুট থাকে, 2টা ক্যানাল থাকে। কোনো কোনো ক্ষেত্রে বাক্কালি এর বাক্কাল রুটে 2টা ক্যানাল থাকতে পারে। অথবা 5এও সেকেন্ড প্রিমোলারেও 3টা ক্যানাল পেয়ে যেতে পারি। তো এতে 4 ক্যানাল বলছে, এটা ফলস। তারপরে হচ্ছে বি, ম্যাক্সিলারি ফার্স্ট মোলার হ্যাভ 4 ক্যানেলস। আচ্ছা, ফার্স্ট মোলারে 4টা ক্যানেল পেতে পারি, ইউজুয়ালি 3টা রুট 3টা ক্যানেল থাকে। সো এখানে 4টা ক্যানেল যেহেতু পেয়ে যায়, যদি না পাই সেক্ষেত্রে আম, অনেক দাঁতের ক্ষেত্রে 4টা ক্যানেল যেহেতু থাকে, ইউজুয়ালি তো 3টা থাকে, তো 3টার কাজ করে দিলে একটা মিসড ক্যানেল, যেটা MB2 হিসেবে ইউজুয়ালি পাওয়া যেতে পারে, মিজিও বাক্কাল, মিজিও বাক্কালি এরা একটা ক্যানেল থাকতে পারে। অথবা আচ্ছা, তারপর হচ্ছে ম্যান্ডিবুলার ইনসিসর হ্যাভ 3 ক্যানেল। আমার পিজিডি করার সময় ম্যান্ডিবুলার ল্যাটারাল ইনসিসর 2টা পেশেন্টের এরকম পেয়েছিলাম, যে ডাবল ক্যানেল। ইউজুয়ালি তো একটা রুট একটা সিঙ্গেল স্ট্রেট ক্যানেল করতে অনেক মজা, তাড়াতাড়ি হয়ে যায়, বাট ওই পেশেন্টের দুজনেরই ম্যান্ডিবুলার ল্যাটারাল ইনসিসরে 2টা ক্যানেল পেয়েছিলাম। এখানে বলা হচ্ছে ম্যান্ডিবুলার ইনসিসর্স হ্যাভ 3 ক্যানেল, ফলস। 2টা ক্যানেল থাকতে পারে, ইউজুয়ালি একটা থাকে, তো 2টা থাকতে পারে, সেক্ষেত্রে ওই আরেকটা ক্যানেল মিসড হয়ে যেতে পারে। দিতে বলা হচ্ছে ম্যান্ডিবুলার প্রিমোলার হ্যাভ কমপ্লেক্স অ্যানাটমি, এটা ট্রু। আমার আমার একটা পেশেন্টের ম্যান্ডিবুলার সেকেন্ড প্রিমোলার, ওর একটা ক্যানাল মিস ছিল, ওভাবেই সিল করে দিয়েছিলাম। পেশেন্টের এখন পর্যন্ত কোনো কমপ্লেন নেই, বাট সিলটা খুবই খারাপ হয়েছিল এটা। আহ কারণ ফার্স্টে আমি দেখেছিলাম এর ওয়ার্কিং লেন্থ 18-এর মতো ছিল, তারপরে সেকেন্ড ভিজিটের ওয়ার্কিং লেন্থ 15-এর বেশি যায়ই না। তো পরে যখন এর ফাইনাল এক্সরে দেখালাম স্যারের কাছে কিছুদিন পর, উনি বলল যে এটা হয়তো এর আরেকটা ক্যানেল থাকতে পারে, যে সেকেন্ড ক্যানেল সেটার হয়তো সিল করে দিয়েছে, এবং ফার্স্ট যেটা সুন্দর 18 পেয়েছিলাম, ওটা পরে আর সেকেন্ড ভিজিটে কেন যেন ক্যানেলই আমি খুঁজে পাচ্ছিলাম না, যেটা পেয়েছি ওটা 15-এর বেশি যায় না। তো এটা আইডিয়া করছি আর কি, যে এর হয়তো 2টা ক্যানেল ছিল, বাট এটা কোনোভাবে আমি লোকেট করতে পারছিলাম না। অনেক ট্রাই করেছিলাম, ইভেন সিনিয়রেরও হেল্প নিয়েছিলাম, বাট ওটা হয়নি কেন জানি। আচ্ছা, যাই হোক, এখন পেশেন্টের কোনো কমপ্লেন নেই, ওভাবেই আছে। তারপরে হচ্ছে ম্যান্ডিবুলার মোলার হ্যাভ এক্সট্রা মিজিয়াল অ্যান্ড ডিস্টাল ক্যানেল। আচ্ছা, এটাও ট্রু, ম্যান্ডিবুলার মোলারে মিজিয়াল এবং এক্সট্রা ডিস্টাল একটা ক্যানেল থাকতে পারে। হুম, পরে কোশ্চেনে যাই। নন মেটালিক পোস্ট ইনক্লুডস। আচ্ছা, এতে বলা হচ্ছে কার্বন ফাইবার পোস্ট, বিতে বলা হচ্ছে স্টেইনলেস স্টিল। স্টেইনলেস স্টিল তো মেটাল, যেহেতু বলছে যে নন মেটাল, তাহলে এটা ফলস। কোয়ার্টজ ফাইবার পোস্ট, ট্রু, এটা নন মেটাল। গোল্ড, গোল্ড একটা মেটাল, ফলস হবে, নামই বোঝা যাচ্ছে। জিরকোনিয়া, একটা আই হবে, জিরকোনিয়া। জিরকোনিয়া রিসেন্ট খুব, জিরকোনিয়া ক্রাউন রিসেন্ট খুব ফেমাস, যেখানে পোস্টের কথা বলছে। যে জিরকোনিয়া হচ্ছে একটা সিরামিক, নন মেটাল, সো এটা ফলস। না সরি, নন মেটাল বলা হচ্ছে, এটা ট্রু। যে তো এই যে স্টেনলেস স্টিল গোল্ড নামেই বোঝা যাচ্ছে মেটালিক। ক্র্যাক টুথ ক্যান বি ডায়াগনোসড বাই ভিজুয়াল এক্সামিনেশন, ভিজুয়ালি দেখতে পারি এর একটা স্লাইড, একটা হেয়ারলাইন ফ্র্যাকচারের মতো একটা ক্র্যাক আছে, ট্রু। বাইট টেস্ট হবে, এটা বানানে একটু ভুল আছে, বাইল লেখা, এটা বাইট টেস্ট, ট্রু। বাইট টেস্টিং করে বোঝা যাবে। যেমন এর একটা পেইন হয়, সেটা হচ্ছে রিবাউন্ড পেইন, আফটার বাইটিং, যখন কামড় দেওয়ার পরে ছেড়ে দেয় তখন এই পেইনটা হয়। সো বাইট টেস্টের মাধ্যমে বোঝা যাবে যে এর ক্র্যাক টুথ, এবং এটা প্রিটি অবভিয়াস। আল্ট্রাসাউন্ড শোনা যায়, ট্রান্স ইলুমিনেশনের মাধ্যমে, ইউজ অফ অ্যালকোহল নট ইউজ, ডাইয়ের মাধ্যমে আমরা ডায়াগনোস করতে পারি ক্র্যাক টুথ। আচ্ছা, ট্রু অ্যাবাউট গ্যালভানিজম। গ্যালভানিজমের ক্ষেত্রে ডিউ টু রিসেন্ট মেটালিক রেস্টোরেশন কারেন্ট পাস হয়,
মেটালিক রেস্টোরেশন রিসেন্টের জন্য হতে পারে। ওয়েল লোকালাইজ ইন্টারমিটেন্ট পেইন, ট্রু। তারপরে হচ্ছে কোরোশন ডিপোজিটস মে বি এভিডেন্ট, ট্রু। স্যালাইভা অ্যাক্টস অ্যাজ ইনসুলেটর, বাধা দিবে না, স্যালাইভা কন্ডাক্টর হিসেবে কাজ করবে। ওয়েট সারফেসে ভিজা থাকলে কারেন্ট ভালো পাস হয়। আচ্ছা, ড্যামেজ ইজ পার্মানেন্ট, আচ্ছা ড্যামেজ একটা হবে কিন্তু সেটা হচ্ছে টেম্পোরারি। পরের কোশ্চেন হচ্ছে ট্রু অ্যাবাউট অ্যাকুট পালপাইটিস। আচ্ছা, পালপাইটিসের ক্লাসিফিকেশন গুলো নিয়ে যদি বলি, পালপাইটিস ফার্স্ট অফ অল রিভার্সেবল, নাম জানেন সবাই, রিভার্সেবল, ইরিভার্সেবল। সো ইরিভার্সেবল আবার দুইটা আছে, সিমটোম্যাটিক, অ্যাসিমটোম্যাটিক। এই যে সিমটোম্যাটিকটা যেটা বলছি আমরা সেটা অ্যাকিউট, আর অ্যাসিমটোম্যাটিক ক্রনিক, এটা হচ্ছে গ্রসম্যানস ক্লাসিফিকেশনটা আমি বলছি। তাছাড়া আছে পাল্প ডিজেনারেশন, এটা হচ্ছে ক্যালসিফিক ডিজেনারেশন, পাল্প নেক্রোসিস। সো ওই হিসেবে যদি দেখি, ট্রু অ্যাবাউট অ্যাকিউট পালপাইটিস, রিভার্সেবল না। উম, বলেছিলাম যে অ্যাকিউট পালপাইটিস যদি সিমটোম্যাটিক থাকে সেটা হচ্ছে অ্যাকিউট, ইরিভার্সেবলের ক্ষেত্রে। সো এ ফলস, মে লিড টু সাপোরেটিভ পালপাইটিস, ট্রু হতে পারে। ইনিশিয়াল এগ্রিভেটেড বাই কোল্ড স্টিমুলি, ইউজুয়ালি অ্যাকিউট পালপাইটিসের ক্ষেত্রে কোল্ড স্টিমুলাসে তীব্র ব্যথা, পেশেন্ট কমপ্লেন করে যে ঠান্ডায় প্রচুর ব্যথা, এবং যখন সেটা ক্রনিক কন্ডিশনে এবং লেটার স্টেজে যায় তখন দেখা যায় যে কোল্ডটা একটা রিলিফিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। যেমন আমার মনে আছে স্যার ফাইনাল ইয়ারে বলেছিলেন যে পেশেন্ট বলবে যে ঠান্ডা পানি খেলে, যে চেম্বারের বাইরে পেশেন্ট ঠান্ডা পানির বোতল নিয়ে আছে বা ঠান্ডা পানি খেলে তার ব্যথাটা কমছে, পেশেন্ট এরকম বলে। তারপর হচ্ছে রেডিয়েশন অ্যান্ড রেফার্ড পেইন ইজ কমন, ট্রু। যেহেতু ইরিভার্সেবল পালপাইটিসের কথা বলা হচ্ছে, পোর্টো লোকালিস, পালপাইটিস মানে লোকালাইজ করতে পারবে না সহজে, সো ট্রু। ট্রু অ্যাবাউট ল্যাটারাল পেরিওডন্টাল অ্যাবসেস, লেস কমন ইন ডায়াবেটিক পেশেন্ট, মোর কমন হবে, ডায়াবেটিক পেশেন্টদের সমস্যাই বেশি। তারপর হচ্ছে ডাল থ্রবিং পেইন, অ্যাবসেসের পেইনটা, ল্যাটারাল পেরিওডন্টাল অ্যাবসেসের পেইন বলা হচ্ছে ডাল থ্রবিং। টুথ ইজ নন ভাইটাল, টুথ, ল্যাটারাল পেরিওডন্টাল অ্যাবসেসের টুথ, এটা এরকম একটা কোশ্চেন পেয়েছিলাম, আম, যে টুথটা ভাইটাল থাকে না নন ভাইটাল থাকে, সেটা হচ্ছে টুথ ভাইটাল থাকবে ল্যাটারাল পেরিওডন্টাল অ্যাবসেসে, এটা একটা মোটামুটি একটা ভালো পয়েন্ট। ডিপ পকেট মে প্রেজেন্ট, পকেট, ডিপ পকেট প্রেজেন্ট থাকতে পারে যেহেতু পেরিওডন্টাল ল্যাটারালি থাকতেছে পেরিডনশিয়ামের। সাইনাস মে বি প্রেজেন্ট, ট্রু। আচ্ছা, ট্রু অ্যাবাউট ক্র্যাক টুথ নিয়ে আরেকটা কোশ্চেন, কমনলি মিসডায়াগনোসড, ট্রু। এটা অনেকে পালপাইটিস ডায়াগনোসিস করতে পারে যে কোনো কিছু। আচ্ছা, শার্প পেইন অন রিল্যাক্স জ, ফলস। রিল্যাক্স জতে পেইন থাকবে না, বাট কামড় দেওয়ার পরে কামড়টা ছেড়ে দিলে সেটা একটা পেইন হয়, রিবাউন্ড পেইন, বলেছিলাম একটু আগে। যে পেইন অকার আফটার বাইটিং, ট্রু। এটা একটা মোটামুটি ভালো একটা ডায়াগনোসিস করা যায় এটার মাধ্যমে। তারপরে পোরলি লোকালাইজ পেইন, ফলস, এটা হচ্ছে ওয়েল লোকালাইজড হবে। আর বাইটিং টেস্ট ইজ মোর স্পেসিফিক, ট্রু। ক্রাউন ডাউন টেকনিক include of canal preparation include step back, modified step back, ডাবল ফ্লেয়ার, ব্যালেন্সড ফোর্স, হাইব্রিড টেকনিক। আচ্ছা, ক্রাউন ডাউন টেকনিকের মডিফিকেশন দেখলাম থাক আছে, সেটা হচ্ছে আহ, আচ্ছা একটু দেখি তো ছবি আছে কিনা, এই যে মডিফিকেশন অফ ক্রাউন ডাউন টেকনিক, এখানে বলা হচ্ছে ক্রাউন ডাউন প্রেশারলেস। আচ্ছা, এই যে প্রেশারলেস একটা টেকনিক, ব্যালেন্স ফোর্স, আর হচ্ছে ডাবল ফ্লেয়ার, এই যে সি এবং ডি সেই হিসেবে ট্রু। হাইব্রিড টেকনিক একটা আলাদা আছে, আর স্টেপ ব্যাক এবং মডিফাই স্টেপ ব্যাক এগুলো হচ্ছে আমাদের উম এগুলোতে করা হচ্ছে এপিক্যাল টু করোনাল প্রিপারেশন করা হচ্ছে, আর এই যে বাকি দুটোতে করোনাল টু এপিক্যাল প্রিপারেশন করা হয়। স্টেপ ব্যাক হচ্ছে কনভেনশনাল টেকনিক, ওকে। টুথ স্টোরেজ মিডিয়া ইনক্লুড, আচ্ছা এভালশনের পর দাঁতটা কিন্তু আবার সকেটে
রিপ্লেস মানে সকেটে প্লেস করা যায়, সেক্ষেত্রে দাঁতটা ট্রান্সপোর্ট করার জন্য একটা স্টোরেজ মিডিয়াতে রাখতে হয়, যেন এর ভাইটালিটি থাকে, খারাপ না হয়ে যায়, এর ভালো একটা আউটকাম পাওয়া যাবে স্টোরেজ মিডিয়াতে থাকলে। সো এক্ষেত্রে, এবং যত দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি সকেটে দিয়ে দিলে দেখা যাবে একটা ভালো ট্রিটমেন্ট আউটকাম পাওয়া যায়। সো আমরা স্টোরেজ মিডিয়াটা কি কি আমরা ব্যবহার করতে পারি? এ বলা হচ্ছে স্যালাইভা, HBSS, হ্যাংস, কি আমার নামটাও তো মনে নেই, আচ্ছা হ্যাংস ব্যাংক সল্ট সলিউশন এরকম কিছু হয়তো। তারপরে হচ্ছে এগ হোয়াইট, D 4% DNS, কলেরা। আচ্ছা, এখানে ন্যাচারাল এবং সিনথেটিক সলিউশন, এই যে HBSS এটা সিনথেটিক, তারপরে নর্মাল স্যালাইন ব্যবহার করা যায়, ORS ব্যবহার করা যায়, এগুলো সিনথেটিক। আর ন্যাচারাল যেগুলো স্যালাইভা, এগ হোয়াইট, তারপর বলছে মিল্কে রাখা যায়, কোকোনাট ওয়াটারে রাখা যায়। ও আরেকটা ভালো একটা জিনিস, সেটা হচ্ছে কন্টাক্ট লেন্স সলিউশন, সেটা সিনথেটিক, সেটাও টুথ স্টোরেজ মিডিয়া হিসেবে কাজ করে। যেটা বলছিলাম কোকোনাট ওয়াটার, এগুলো টুথ স্টোরেজ মিডিয়া হিসেবে কাজ করে। তো ইউজুয়ালি 4% ডিওনেস ব্যবহার করা হয় না, আর কলেরা স্যালাইনও ব্যবহার করি না। সো এই দুটো ফলস, বাকিগুলো ট্রু। ফলোইং আর দ্য কমন ব্লিচিং এজেন্ট। আচ্ছা, ব্লিচিং এজেন্ট কমন তিনটা নাম, সেটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড, সোডিয়াম পারবোরেট, আর একটা হচ্ছে কার্বামাইড পারক্সাইড। দুইটা পারক্সাইড, একটা কার্বামাইড, একটা হাইড্রোজেন, আর একটা হচ্ছে সোডিয়াম পারবোরেট, এটা এই তিনটা। বাকি এগুলো হচ্ছে কমন নাম, বইয়ে দেওয়া আছে। সো এ ফলস, বি ট্রু, সি ট্রু, ডি ফলস, ই ট্রু। আচ্ছা, স্মুথ সারফেস, নামেই বোঝা যাচ্ছে স্মুথ থাকবে। স্মুথ সারফেস ক্যারিজ মে বি ফাউন্ড ইন, তো স্মুথ এরিয়াতেই পাবো, স্বাভাবিক। প্যালাটাল পিট অফ ম্যাক্সিলারি ইনসিসর, পিট এরিয়া স্মুথ না ডেফিনেটলি, সো এটা ফলস হবে। জিঞ্জিভাল থার্ড অফ ফেশিয়াল অ্যান্ড লিঙ্গুয়াল সারফেস, ইউজুয়ালি ফেশিয়াল এবং লিঙ্গুয়াল সারফেস গুলো স্মুথ না, এর মাঝে ইরেগুলারিটি থাকে। কিন্তু জিঞ্জিভাল 1/3, অক্লোসাল 1/3 ইরেগুলারিটি থাকে, জিঞ্জিভাল 1/3টা স্মুথ থাকছে। টু সারফেস অফ অ্যাডজেসেন্ট টু ডেঞ্চার অ্যান্ড ব্রিজ, এগুলো রাফ থাকছে, স্মুথ না। অক্লোসাল 1/3, অক্লোসাল বলা হচ্ছে, সো রাফ, এটা নট স্মুথ সারফেস। বাক্কাল সারফেস অফ দ্য মোলার অ্যান্ড প্রিমোলার, তারপরে হচ্ছে প্রক্সিমাল সারফেস অফ এনি টিথ। হ্যাঁ, প্রক্সিমাল সারফেস অফ এনি টিতে, বিশেষ করে বিলো দ্য কন্টাক্ট পয়েন্ট, সেটা স্মুথ সারফেস ক্যারিজ, সেখানে পাওয়া যাবে। কজ অফ ইন্ট্রিনসিক টু ডিসকালারেশন ইন ফর্মেটিভ ফেজ। আচ্ছা, ইন্ট্রিনসিক কজ একটু আগে দেখেছিলাম, তো এখানে বলা হচ্ছে ফর্মেটিভ ফেজে। সো এগুলো হচ্ছে মেইনলি ডিজিজগুলো। তো কনজেনিটাল পারফোরিয়া, মেটাবলিক ডিজিজ, ইরেথ্রোপয়েটিক পারফোরিয়া, এই তিনটা হচ্ছে গিয়ে, সরি, কনজেনিটাল পোরফাইরিয়া, বিতে বলা হচ্ছে মেটাবলিক ডিজিজ, ইরাইথ্রোপয়েটিক পোরফাইরিয়া, এগুলোতে ইন্ট্রিনসিক টুথ ডিসকালারেশন পাবো। পালপাল ডিজেনারেশনেও পাবো, কিন্তু সেটা নট ফর্মেটিভ ফেজ। তারপরে জিঞ্জিভাল ব্লিডিং, এটা হচ্ছে এক্সট্রিনসিক স্টেইন। এফেক্ট অফ এফেক্ট অন টুথ আফটার ব্লিচিং প্রসিজার, ব্লিচিং প্রসিজারের পর কি কি এফেক্ট হয়? এখানে মেইনলি খারাপ এফেক্ট গুলোর কথাই দেখা যাচ্ছে অপশনে। এতে বলা হচ্ছে মোবিলিটি অফ দ্য টুথ, মোবিলিটি হবে কিনা ব্লিচিং এর পর, হয় না, ফলস হবে তার মানে। বিতে বলা হচ্ছে এক্সটার্নাল রুট রিজর্পশন, ট্রু, সার্ভাইকাল রুট রিজর্পশন হয়। পেরিওডন্টাল পেইন, পেরিওডন্টাল পেইন ডেভেলপ করে না ইউজুয়ালি, বাট সেন্সিটিভিটি হয় দাঁতে, কিন্তু এটা পেরিওডন্টাল না। সো ডি ট্রু, এক্সেসিভ ব্লিডিং, ব্লিডিং সাথে ব্লিডিং হয় না। ওকে, পরের কোয়েশ্চেনে যাচ্ছি। ফলোইং হুইচ আর লাক্সেশন ইনজুরি, লাক্সেশন ইনজুরি দাঁতের মানে ট্রমাটিক ইনজুরি যে দাঁতের হয়, সেগুলোর মধ্যে যে লাক্সেশন ইনজুরি আছে,
সেগুলো ইউজুয়ালি দুইটা, লাক্সেশন উইদাউট ডিসপ্লেসমেন্ট, লাক্সেশন উইথ ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, তো এই উইদাউট ডিসপ্লেসমেন্ট মানে তারটা জায়গায় থাকবে, এর মাঝে থাকে দুইটা, একটা হচ্ছে সাবলাক্সেশন আর একটা হচ্ছে কনকাশন। সো এই সাবলাক্সেশন আর কনকাশনটা কি? ইউজুয়ালি কনকাশনে যেটা হয় যে দাঁতের কোনো বলাই হচ্ছে কোনো ডিসপ্লেসমেন্ট হবে না, দাঁতের সাপোর্টিং স্ট্রাকচারগুলো পেরিওডন্সিয়ামে ইনজুরি হবে, বাট এটা দাঁতের দাঁতের জায়গায় দাঁত থাকছে, কোনো ধরনের পজিশন চেঞ্জ হবে না। সাবলাক্সেশনে হবে কি, কনকাশনের মতোই টুথের সারাউন্ডিং স্ট্রাকচারে ইনজুরি হবে, বাট লুজেনিং হয়ে যাবে, বাট ইয়েট নট ডিসপ্লেসড। এটা হচ্ছে সাবলাক্সেশন। তো এগুলোতে এরপরে যেটা আছে বললাম লাক্সেশন উইথ ডিসপ্লেসমেন্ট, এগুলো কমন নাম, ইন্ট্রুসিভ লাক্সেশন, এক্সট্রুসিভ লাক্সেশন, আর হচ্ছে এভালশন। এই যে দেখি একটু, আমরা আমাদের কোশ্চেনের গুলো দেখি। এই যে কনকাশন এবং সাবলাক্সেশন দুইটাতে কোনো ডিসপ্লেসমেন্ট নেই, সাবলাক্সেশনের লুজেনিং হবে, পেরিওডন্টাল টিস্যুতে এর কিছু এর ইনজুরি হবে। আচ্ছা, লুজেনিং হবে বাট নট ডিসপ্লেসড। আচ্ছা, ইন্ট্রুশনে কি হয়, এটাতে দাঁতটা ভিতরের দিকে ঢুকে যাবে, ফিক্স থাকবে, কোনো ধরনের মোবিলিটি থাকবে না, বাট ভার্টিক্যালি দাঁতটা ডিসপ্লেসড হচ্ছে, ভিতরের দিকে চলে যাচ্ছে। এক্সট্রুশনেও দাঁতটা ভার্টিক্যালি ডিসপ্লেস হবে কিন্তু বাহিরের দিকে চলে আসবে, মোবিলিটি থাকতে পারে, যেহেতু বাহিরের দিকে চলে আসছে, বেশি বাহিরের দিকে চলে আসলে তো নড়বে। ল্যাটারাল লাক্সেশনে দাঁতটা ল্যাটারালি ডিসপ্লেসড হবে, প্যালাটালি হতে পারে, লিঙ্গুয়ালি হতে পারে। সো সেটা হচ্ছে ল্যাটারাল লাক্সেশন। আর এভালশনে দাঁতটা পুরো সকেট থেকে উঠে চলে আসবে। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে কি কি আছে একটু দেখি। ক্র্যাক টুথ না, কনটিউশন না, বাট কনকাশন। তারপরে ডিতে বলা আছে এভালশন ট্রু, আর ইন্ট্রুসিভ লাক্সেশন ট্রু। তো সি ডি ই ট্রু। আচ্ছা, বি তে এক্সপ্লেনেশন বলা হচ্ছে সফট টিস্যু ইনজুরি, কনটিউশন। আর ক্র্যাক টুথ তো আলাদা জিনিস, এটা লাক্সেটিভ ইনজুরি না। ইন affected dentin, it is situated in superficial layer of dentin. আচ্ছা, ইনফেক্টেড এবং এফেক্টেড ডেন্টিন খুবই খুবই ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, এবং এটা শুধু এই অ্যাডমিশন পর্যন্ত না, আপনারা বিডিএস এ ফাইনাল ইয়ারও এই কোয়েশ্চেনটি ইম্পর্টেন্ট ছিল, প্রফের ভাইবাতেও ধরে। এই অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, প্লাস আপনার পরবর্তী যখন কোর্সে থাকবেন তখনও এটা ইম্পর্টেন্ট। ইনফেক্টেড এফেক্টেড ডেন্টিন স্যারদের ঘুরে ফিরে এই কোয়েশ্চেনটা আসে, জিজ্ঞেসই করে। এই যে কিছুদিন আগে কনজারভেটিভ ডেন্টিস্ট্রির ব্লক এন্ড পরীক্ষা দিলাম, ওটাতে ওই কোয়েশ্চেন ছিল। আচ্ছা, ইট ইজ সিচুয়েটেড ইন সুপারফিশিয়াল লেয়ার অফ ডেন্টিন। এটা এফেক্টেড ডেন্টিনে না, ইনফেক্টেড ডেন্টিনে। ইনফেক্টেড ডেন্টিনটা উপরের দিকে থাকবে, যেটা নষ্ট হয়ে গিয়েছে, মনে রাখতে হবে ইনফেক্টেড খারাপটা, আর এফেক্টেডটা হচ্ছে এটা খারাপ হওয়ার দিকে, কিন্তু এখনো এটা ভালোভাবে মেনটেন করলে, ট্রিটমেন্টে থাকলে, আমি এভাবে মনে রাখতাম এটা মানে নিচে নিচে থাকবে। আম, এটা সুপারফিশিয়াল লেয়ারে যেটা থাকে সেটা হচ্ছে ইনফেক্টেড, আর এফেক্টেড হচ্ছে গিয়ে নিচে ডিপ লেয়ারে থাকবে। সো এটা দেখা যাচ্ছে যে ট্রিটমেন্ট করলে বা ভালোভাবে মেনটেন করলে এটা রিভার্স করা যাবে, রিমিনারালাইজ সম্ভব। তো এই দুটা কথাই আমার মাথায় থাকতো, বাদ বাকিগুলো এত কিছু মনে থাকলে থাকতো, না থাকলে নেই, এরকম একটা বিষয় ছিল। তো এখন আবার ভালো করে পারি যে ইট ইজ সিচুয়েটেড ইন সুপারফিশিয়াল লেয়ার, তাহলে এটা এফেক্টেড না, এটা ইনফেক্টেড হবে। বিতে বলা হচ্ছে মাইক্রো অর্গানিজম মে অর মে নট বি, আচ্ছা, মে অর মে নট বি প্রেজেন্ট। আচ্ছা, মাইক্রো অর্গানিজম বলেছিলাম ইনফেক্টেড ডেন্টিনটা হচ্ছে খারাপটা, যেটা একবারে নষ্ট হয়ে গিয়েছে, সো ওটাতে মাইক্রো অর্গানিজম থাকবে, নট এফেক্টেড। তারপর হচ্ছে রিভার্সিবল ডি রিভার্সিবল ডি ডিনেচারেশন অফ কোলাজেন অকার্স। এটা হচ্ছে ট্রু, ইট ক্যান বি স্টেইন উইথ, ট্রু, স্টেইন করা যাবে ইনফেক্টেড ডেন্টিনকে। 10% অ্যাসিড রেড সলিউশন, লাইটার
lighter color than normal dentin. এফেক্টেড ডেন্টিনটা নর্মাল ডেন্টিন থেকে ডার্কার কালার হবে। এই যে বলা হচ্ছে ডিপার লেয়ারে থাকবে, ডিতে বলা হচ্ছে, আচ্ছা বিতে এফেক্টেড ডেন্টিন হ্যাজ নো ব্যাকটেরিয়া, রিভার্সেবল ডিন্যাচুরেশন হবে, আর হচ্ছে স্টেইন করা যাবে না। ট্রু, কারণ স্টেইন করতে পারবে ইনফেক্টেড ডেন্টিনকে, লাইটার কালার হবে না, ডার্কার কালার থাকছে। অ্যাডভান্স মেথড ফর ডায়াগনোসিস অফ ডেন্টাল ক্যারিজ। আচ্ছা, টেকটাইল এক্সামিনেশন, এটা অ্যাডভান্স না, এটা অহরহ করছি, এটা কনভেনশনাল মেথড। বিতে বলা হচ্ছে ফাইবার অপটিক ট্রান্স ইলুমিনেশন, ট্রু, এটা একটা অ্যাডভান্স মেথড। সিতে বলা হচ্ছে ডিজিটাল ইমেজিং ফাইবার অপটিক ট্রান্স ইলুমিনেশন, এটাও ট্রু, এটা নামেই বোঝা যাচ্ছে অ্যাডভান্স মেথড। আচ্ছা, এন্ডোস্কোপি ফিল্টার্ড ফ্লুরোসেন্স মেথড, ট্রু। ফ্লুরোসেন্স মেথড আরো আছে, লেজার ইন্ডিউস ফ্লুরোসেন্স মেথডও থাকে। টুথ সেন্সিটিভিটি টেস্ট, ফলস, এটা কনভেনশনাল মেথড। তারপরে আরো আছে অ্যাডভান্স মেথড, যে বলেছিলাম লেজারটা, তারপর হচ্ছে জেরো রেডিওগ্রাফ, মুখস্থ আর কি, মনে থাকে জেরো রেডিওগ্রাফ। আচ্ছা, উম, তারপরে বলা হচ্ছে ট্রু অ্যাবাউট কম্পোজিশন অফ গাটা পারচা। একটু দেখি গাটা পারচার কম্পোজিশনটা। মেট্রিক্স গাটা পারচা 20%, ফিলার যেটা ইনঅর্গানিক, জিঙ্ক হাইড্রোক্সাইড, জিঙ্ক অক্সাইড, পার্সেন্টেজ মনে রাখার দরকার নেই, তবে সবচেয়ে বেশি পার্সেন্ট থাকে ফিলার অংশটাই, সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড 66%। যেহেতু গাটা পারচা রেডিও অপাক, তো একটা রেডিও অপাসিফায়ার থাকে, সেটা হচ্ছে হেভি মেটাল সালফেট থাকবে, পার্সেন্টেজ লাগবে না তো। প্লাস্টিসাইজার হিসাবে ওয়্যাক্স অথবা রেজিন থাকে। সো একটু দেখি, মেট্রিক্স গাটা পার্চা থাকছে ফিলার, হেভি মেটাল না। অপাসিফায়ার, রেডিও অপাসিফায়ার, সেটা হচ্ছে হেভি মেটালটা। প্লাস্টিসাইজার হিসেবে রেজিন, ট্রু, বাট ফিলার হিসেবে থাকবে জিঙ্ক অক্সাইড। অপাসিফায়ার জিঙ্ক অক্সাইড, এটা ফলস হবে। রেডিও অপাসিফায়ার হচ্ছে হেভি মেটাল, ফলস। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ইমপ্রপার কন্টাক্ট এরিয়া অফ টুথ কজেস ইরোশন। ইরোশনটা হয় মেইনলি কেমিক্যাল, কেমিক্যালের জন্য, কেমিক্যাল এক্সপোজারের জন্য বেশি বেশি। সো এটা ফল, নন ক্যারিয়াস লেশন, ফলস। আচ্ছা, প্লাক রিটেনশন হবে প্রচুর, ঠিকমতো কন্টাক্ট এরিয়া মেনটেন না করলে প্লাক রিটেনশন হবে, প্রোটেক্ট করবে না, বরং হ্যাম্পার করবে, আরো ড্যামেজ করবে। সো এটা ফলস হবে, ডি। এটা হচ্ছে ড্যামেজ ইন্টারডেন্টাল প্যাপিলা হলে ট্রু হতো। তারপরে ইতে বলেছে পেরিওডন্টাল ডিজিজ হতে পারে, ট্রু। কন্টাক্ট এরিয়া প্রপার মেনটেন না হলে পেরিওডন্টাল কন্ডিশন, পেরিওডন্টাল ডিজিজ হবে, ট্রু। রিগার্ডিং ক্যারিজ, এতে বলা হচ্ছে রেসিডুয়াল ক্যারিজ ডেভেলপস বিনিথ দ্য রেস্টোরেশন। আচ্ছা, রেসিডুয়াল ক্যারিজ রেস্টোরেশনের নিচে ডেভেলপ করে, না, রেস্টোরেশন দিয়ে দিলে সেখান থেকে যে ক্যারিজটা ডেভেলপ হয় সেটা হচ্ছে সেকেন্ডারি ক্যারিজ, এ ফলস। বিতে বলা হচ্ছে সেকেন্ডারি ক্যারিজ উইচ ইজ লেফট আফটার কমপ্লিশন অফ ক্যাভিটি প্রিপারেশন, এটা হচ্ছে ফলস। ক্যাভিটি প্রিপারেশনের পর যে ক্যারিজটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে রেসিডুয়াল ক্যারিজ। Incipient caries is visible whether the tooth surface is dry or wet. Incipient ক্যারিজটা টুথ সারফেস, ওয়েট সারফেসে দেখা যাবে না, অনলি ড্রাই সারফেসে দেখতে পারবো, এবং অ্যাপিয়ারেন্সটা থাকবে হোয়াইট, ওপ্যাক, চকি টাইপ একটা অ্যাপিয়ারেন্স থাকবে। ইনিশিয়াল স্টেজ অফ ক্যারিজটাই হচ্ছে ইনসিপিয়েন্ট ক্যারিজ। অ্যাক্টিভ ক্যারিয়াস লেশন শোস স্লো রিমিনারালাইজেশন, ট্রু, রিমিনারালাইজেশনটা কম। ক্রনিক ক্যারিয়াস lesion shows slow demineralization. Chronic caries lesion আচ্ছা সরি, অ্যাক্টিভ ক্যারিয়াস লেশন শোস স্লো রিমিনারালাইজেশন। হ্যাঁ, রিমিনারালাইজেশনটা স্লো হবে, ডিমিনারালাইজেশনের বেশি হচ্ছে, ফাস্ট ডিমিনারালাইজেশন থাকবে। আর ক্রনিক লেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু এটা ক্রনিকে চলে গিয়েছে, এটা ধীরে আস্তে আস্তে রিমিনারালাইজেশনের, রিমিনারালাইজেশনও থাকবে, ডিমিনারালাইজেশনও থাকবে স্লো গতিতে ক্রনিকের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে হচ্ছে demineralization and remineralization of carious lesion depends on medical condition which cause
which can cause xerostomia. জগরেন্স সিন্ড্রোমে জেরোস্টোমিয়া হয় বিভিন্ন কারণে। আচ্ছা, তারপরে হচ্ছে জেরোস্টোমিয়া যে কারণগুলোতে হচ্ছে, জেরোস্টোমিয়া হতে দেখা যাচ্ছে ক্যারিয়াস লেশন হওয়ার টেন্ডেন্সি বেড়ে যাচ্ছে। সো ক্যারিয়াস লেশন এটার কি অ্যাক্টিভ না ক্রনিক, সেটা ডিমিনারালাইজেশন এবং রিমিনারালাইজেশনের রেটের উপর ডিপেন্ড করছে। এবং জেরোস্টোমিয়ার যে যে মেডিকেল কন্ডিশনগুলোর জন্য হচ্ছে, এগুলো অবশ্যই এগুলোর উপরেই ক্যারিয়াস লেশনগুলো ডিপেন্ড করছে। সো এটা ট্রু। জিঞ্জিভাল ইনফ্লামেশন, জিঞ্জিভাল ব্লিডিং, জিঞ্জিভাল রিলেটেড রিজনগুলো ডিমিনারালাইজেশন ও রিমিনারালাইজেশন অফ ক্যারিয়াস লেশন এর উপর ডিপেন্ড করে না। সো বি এবং সি ফলস। ডিতে বলা হচ্ছে স্যালাইভারি ফ্লো, ট্রু। স্যালাইভারি ফ্লো এর উপর ক্যারিয়াস লেশন কোন দিকে যাবে, এর ডিমিনারালাইজেশন বেশি হবে না রিমিনারালাইজেশন গতি, এগুলো স্লো না ফাস্ট, এগুলো ডিপেন্ড করে। ব্যালেন্স ডায়েট, আচ্ছা ডায়েট ব্যালেন্স হবে। ব্যালেন্স ডায়েটের বিষয়টা কি? এটা হচ্ছে যদি সুইটেনিং ফুড অথবা হচ্ছে বেশি বেশি রিফাইন ফুড খাচ্ছি, ফাইবার কন্টেইনিং খাবারগুলো, ভেজিটেবলস ফ্রুটস, এগুলো যদি কম খাওয়া হয়, দেখা যাচ্ছে যে কার্বোহাইড্রেটস, বিশেষ করে সুইটনার্স, কার্বোনেটেড ওয়াটার, এগুলো বেশি খেলে এতে ক্যারিয়াস লেশন গুলো বেশি হয়, ডিমিনারালাইজেশন বেশি হয়, রিমিনারালাইজেশন রেট কমে যাচ্ছে। সো ব্যালেন্স ডায়েটের উপর ডিপেন্ড করে এটা, ট্রু। থিওরিজ অফ ডেন্টাল ক্যারিজ আর প্রোটিওলাইটিক থিওরি, বিতে বলা হচ্ছে হাইড্রোডাইনামিক থিওরি, সিতে বলা হচ্ছে নিউরাল থিওরি, ডিতে বলা হচ্ছে প্রোটিওলাইসিস, চিলেশন থিওরি, ওডোন্টোব্লাস্টিক ট্রান্সডাকশন থিওরি। আচ্ছা, এই যে ওডোন্টোব্লাস্টিক, নিউরাল, হাইড্রোডাইনামিক নামগুলো তো ডেন্টিন হাইপার সেন্সিটিভিটির থিওরির সাথে পরিচিত, তো এগুলো না, বাকি দুটো হচ্ছে ডেন্টাল ক্যারিজের থিওরি। এছাড়া আরেকটা থিওরি আছে, সেটা হচ্ছে অ্যাসিডোজেনিক থিওরি ডেন্টাল ক্যারিজের, শুধু নাম জানলেই হচ্ছে। এখন আসলে সময় খুবই কম পরীক্ষার জন্য, এখন অতিরিক্ত কোনো কিছু ডিপ ভাবে পড়ার দরকার নেই। যা যা পড়ে ফেলেছেন তো পড়ে ফেলেছেনই, এখন শুধু উম পারা জিনিস যেন ভুল না হয়, অথবা কনফিউশনের অভাবে এটা এ ছিল না, এসবি এর ক্ষেত্রে বিশেষ করে এ না বি, এটা এমসিকিউ এর ক্ষেত্রে এটা কি ট্রু না ফলস, কি এটা কি যেন পড়েছিলাম, এরকম যেন না হয়, এর জন্য প্রচুর রিভিশন দিতে হবে। সো যা পড়েছেন সেগুলোই বারবার রিভিশন দিতে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা সবার নেক ইচ্ছা পূরণ করবেন। আচ্ছা, 29-এ বলা হচ্ছে ক্যারিয়াস লেশন ক্যান বি স্লো ডাউন ওয়েন, ক্যারিয়াস লেশনের রেটটা কিভাবে আমরা স্লো করতে পারবো? এতে বলা হচ্ছে সুইটেন ড্রিঙ্ক খেলে ক্যারিয়াস লেশন আরো বাড়বে। বাচ্চাদের ক্ষেত্রে এই যে বটল ফিড করে, নার্সিং বটল ক্যারিজ হচ্ছে এই সুইটেন মিল্ক গুলোর জন্য। সো এটা ফলস হবে। উম, তারপরে হচ্ছে রেডিয়েশন থেরাপি ইন হেড এন্ড নেক, নেগলেক্টেড ওরাল হাইজিন, খুবই এটা তো একেবারে না। ওয়ার দেয়ার ইজ ওপেন হোয়াইট সেলফ ক্লেন্সিং ক্যাভিটেশনস, তারপরে হচ্ছে টপিক্যাল অ্যাপ্লিকেশন অফ ফ্লোরাইড, নিচের দুটো ট্রু হবে, এগুলো স্লো ডাউন করবে ফ্লোরাইড অ্যাপ্লিকেশনে। বাট উপরের তিনটা হচ্ছে ফেভারেবল ফর ক্যারিয়াস লেশন, তো এগুলো ফলস। ফ্যাক্টর এফেক্টিং সাকসেস অফ নেগোসিয়েশন অফ কার্ভড ক্যানাল ইনক্লুড ডিগ্রি অফ কার্ভেচার, হ্যাঁ ডিগ্রি অফ কার্ভেচার যদি মেনটেন করতে পারি তাহলে এর কার্ভ ক্যানালের সাকসেস রেটটা বেশি হবে। ফ্লেক্সিবিলিটি অফ ইনস্ট্রুমেন্ট, ট্রু। ফ্লেক্সিবল এনাফ না থাকলে ইনস্ট্রুমেন্ট সেপারেশন হতে পারে, আরেক হ্যাজার্ড। তারপরে হচ্ছে লেন্থ অফ দ্য ক্রাউন, লেন্থ অফ দ্য ক্রাউনের উপর না, বরং লেন্থ অফ দ্য রুটের উপর ডিপেন্ড করবে। স্কিল অফ দ্য অপারেটর, ট্রু, ইউনিভার্সাল কথা। তারপরে হচ্ছে উইথ অফ দ্য ক্যানাল ফলস, সরি উইথ অফ দ্য ক্রাউন ফলস, এটা হচ্ছে উইথ অফ দ্য রুট হবে। Characteristic of non-active carious lesion, a lesion which is progressing, non active বলা হচ্ছে, তাহলে প্রোগ্রেসিং হবে না, ফলস হবে।
কথাটা হচ্ছে ডার্ক ইন কালার অ্যান্ড হার্ড ইন কনসিস্টেন্সি। আচ্ছা, নন অ্যাক্টিভ ক্যারিয়াস লেশনগুলো ইউজুয়ালি ডার্কার কালার থাকে, ইয়েলোইশ টু ব্রাউনিশ টু ডার্ক ব্ল্যাক, এবং হার্ড কনসিস্টেন্সি থাকে, স্মুথ এবং শাইনি অ্যাপিয়ারেন্স থাকবে। আর একটু ছবিটা দেখি এখানে, অ্যারেস্টেড ক্যারিজ। এখানে হচ্ছে অ্যারেস্টেড ক্যারিজ, যেটা হচ্ছে স্টপ প্রোগ্রেসিং অ্যান্ড রিমিনারাইজেশন মে হ্যাভ অকার্ড। এক্ষেত্রে এনামেলটা থাকবে শাইনি, স্মুথ, ডার্কার ব্রাউনিশ কালার, আর হচ্ছে হার্ড, ড্রাই, ডার্ক ব্রাউন অ্যান্ড ব্ল্যাক ইন কালার, স্মুথ থাকবে। আর অ্যাক্টিভ ক্যারিজের ক্ষেত্রে প্রোগ্রেসিং হবে এবং ডিমিনারাইজেশন চলতেই থাকবে। এক্ষেত্রে চকি হোয়াইট ম্যাটের একটা রাফ সারফেস থাকবে, আর ফিলটা থাকবে সফট স্টিকি একটা ফিল হবে। সো এখানে বলা হচ্ছে যে ডার্ক এন্ড হার্ড ইনকনসিস্টেন্সি নন অ্যাক্টিভ অর অ্যারেস্টেড ক্যারিজের ক্ষেত্রে মে অকার অ্যাজ এ ডিফেন্স রিয়েক্টিভ রিয়াকশন অফ ভাইটাল পাল্প। হ্যাঁ, ভাইটাল পাল্পের আপনার ডিফেন্সের ক্ষেত্রে ডিফেন্স রিয়াকশন হিসেবে এটা হবে। তারপর হচ্ছে র্যাপিডলি ইনভেডিং টুয়ার্ডস দ্য পাল্প। র্যাপিডলি ইনভেডিং টুয়ার্ডস দ্য পাল্প, এটা নন অ্যাক্টিভের ক্ষেত্রে হবে না, এটা যদি অ্যাক্টিভ ক্যারিয়াসলেশন থাকে সেটা ফলস। তারপর হচ্ছে সফট ইন কনসিস্টেন্সি অ্যান্ড লাইটার কালার্ড, এটা সফট অ্যান্ড স্টিকি কনসিস্টেন্সি থাকবে আমাদের অ্যাক্টিভ ক্যারিজে, সেটা ফলস। পরের কোয়েশ্চেন হচ্ছে ডিরেক্ট পাল্প ট্রিটমেন্ট ইজ ডান ইন ফলোইং কন্ডিশন ওয়্যার স্মল মেকানিক্যাল এক্সপোজার অফ পাল্প ডিউরিং টুথ প্রিপারেশন। হুম, একেবারে স্মল, লেস দেন 1 স্কোয়ার মিলিমিটার থাকলে সেক্ষেত্রে ডিরেক্ট পাল্প ট্রিটমেন্ট করতে পারবো। এছাড়া আরো করতে পারি পার্মানেন্ট দাঁতের ক্ষেত্রে ইমার্জেন্সি ট্রিটমেন্ট হিসেবে, অ্যাক্সিডেন্ট যদি 24 ঘন্টার ভিতরে হয়ে থাকে সেক্ষেত্রে মিনিমাল ব্লিডিং অ্যাট এক্সপোজ সাইট, ট্রু। যদি বেশি ব্লিডিং থাকে সেক্ষেত্রে ডিরেক্ট পাল্প ট্রিটমেন্ট করতে পারবো না। টুথ ডিসকালারেশন নট রিলেটেড, বাট প্রেজেন্স অফ সাইনাস ট্র্যাক্ট, ফিস্চুলা, সোয়েলিং, পাস ডিসচার্জ হচ্ছে, এগুলো কন্ট্রাইন্ডিকেটেড বরং। টেন্ডারনেস টু পারকাশন ফলস, পারকাশন থাকলে, পারকাশন টেস্ট পজিটিভ থাকলে সেক্ষেত্রে করা যাবে না। এছাড়া আর কন্ট্রাইন্ডিকেশন গুলো আরো আছে, যেমন হচ্ছে লার্জ এক্সপোজ থাকলে, এখানে তো বলাই হচ্ছে স্মল মেকানিক্যাল এক্সপোজার থাকলে, মোর দেন 1 স্কোয়ার মিলিমিটার থাকলে করা যাবে না ডিরেক্ট পাল্প ট্রিটমেন্ট। তারপর নাইট পেইনের যদি হিস্ট্রি দেয়, তারপরে স্পন্টিনিয়াস পেইন থাকলো, মোবিলিটি থাকলো, রেডিওলুসেন্সি থাকলো কোনো, তারপরে আনকন্ট্রোলড হেমোরেজ থাকলে, এই যে বলা হচ্ছে যে মিনিমাল ব্লিডিং থাকলে, বাট আনকন্ট্রোল থাকলে সেক্ষেত্রে ডিরেক্ট পাল্প করবো না। তারপর বলছে রিকোয়ারমেন্ট অফ ইন্টারমিডিয়েট রেস্টোরেশন, রিকোয়ারমেন্টস শুড প্রোটেক্টিং দ্য আন্ডারলাইং পাল্প, ট্রু, অবশ্যই। তারপরে হচ্ছে উম বি বি সেডেটিভ টু পাল্প অ্যান্ড পেরিওডন্সিয়াম। তারপরে হচ্ছে রাফ সারফেস ইজ অফেন নেসেসারি। ইন্টারমিডিয়েট রেস্টোরেশনের ক্ষেত্রে স্মুথ সারফেস নেসেসারি। তারপরে হচ্ছে মেইনটেইন ফিজিওলজিক কন্ট্রোল অ্যান্ড এমব্রাশিওর, অবশ্যই মেইনটেইন করতে হবে। হ্যাভ মিনিমাল স্ট্রেংথ, মিনিমাল স্ট্রেংথ না, অপটিমাল স্ট্রেংথ দরকার, সো ই ফলস হবে। দ্য স্মেয়ার লেয়ার মে রেসপন্সিবল ফর প্রিভেন্টিং করোনাল লিকেজ। আচ্ছা, করোনাল লিকেজ প্রিভেন্ট করবে স্মেয়ার লেয়ার না, করোনাল লিকেজ বরং আরো একটা দেখা যাচ্ছে এপিক্যাল লিকেজে এর সিগনিফিক্যান্ট রোল প্লে করে। ডিক্রিজ ডেন্টিন পারমেবিলিটি, ট্রু। তারপরে হচ্ছে উম, ইতে সিতে বলা হচ্ছে রেজিস্ট্যান্স টু ফ্লুইড মুভমেন্ট, এটা স্মেয়ার লেয়ার করে। পসিবিলিটি ফর লিকেজ অফ মাইক্রো অর্গানিজম,
মাইক্রো অর্গানিজমের লিকেজের পসিবিলিটি থাকে, কারণ যে মাইক্রো অর্গানিজম গুলো অলরেডি ডেন্টিনাল টিউবুলে ট্র্যাপড হয়ে যায়, এগুলো থেকে পরবর্তীতে ব্যাকটেরিয়াল লিকেজ হয় এবং যার জন্য রুট কানাল ট্রিটমেন্ট ফেলিওর হতে পারে। আর হচ্ছে অ্যাক্টিং অ্যাজ এ ফিজিক্যাল ব্যারিয়ার ফর ব্যাকটেরিয়া, হ্যাঁ, ফার্দার ব্যাকটেরিয়া যেন আহ, ভিতরে না যেতে পারে সেটার জন্য একটা ফিজিক্যাল ব্যারিয়ার, ন্যাচারাল ফিজিক্যাল, মানে সরি, একটা ফিজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করে। উম, আচ্ছা, ডিক্রিজ ডেন্টিন পারমিয়াবিলিটি, এটা নিয়ে বলি। এখানে হচ্ছে may interfere with adhesion and penetration of the sealer of into dentinal tubule, যার জন্য হয় কি, যেহেতু স্মিয়ার লেয়ারটা এটা একটা ন্যাচারাল ব্যারিয়ার হিসেবে কাজ করছে, সো ডেন্টিনাল টিবিউলের সাথে এর সিলার গুলোর পেনিট্রেশন, এগুলো হচ্ছে অ্যাডহেশনটা কমে যাচ্ছে, যার ফলে এটা টোর্ন হয়ে যায়, উইক বন্ডিং হয়। ঠিক আছে, এটা স্মিয়ার লেয়ারের একটা ভূমিকা। তারপর হচ্ছে স্মিয়ার লেয়ার কি কি দিয়ে কম্পোজড। এর ইনঅর্গানিক পোর্শন থাকে, অর্গানিক পোর্শন থাকে। ইনঅর্গানিক পোর্শন হচ্ছে গিয়ে এই যে দাঁতটা কাটলাম, সো কিছু টুথ স্ট্রাকচার থাকবে, প্লাস ইনঅর্গানিক কন্টামিনেন্টস থাকবে। এছাড়া অর্গানিকের ক্ষেত্রে হচ্ছে হিট হিটেড কোয়াগুলেটেড প্রোটিনস থাকবে, পাল্প, কিছু হচ্ছে ওডোন্টোব্লাস্টিক প্রসেস পেতে পারি, স্যালাইভা পেতে পারি, ব্লাড সেল থাকবে, মাইক্রো অর্গানিজম থাকতে পারে, ভায়াবল পাল্প টিস্যু আর নেক্রোটিক পাল্প টিস্যু থাকতে পারে। সো একটু দেখি কি কি এতে বলা হচ্ছে। কোয়াগুলেটেড প্রোটিনস, বিতে বলা হচ্ছে ডিসকমিটিভ এপিথেলিয়াল সেল, এটা ফলস হবে, এ ট্রু হবে। হাইড্রক্সি অ্যাপেটাইট, এই যে বললাম টু স্ট্রাকচার, সো এটা ট্রু। গ্র্যানুলেশন টিস্যু ফলস, এরকম কিছু থাকে না। ইনঅর্গানিক কন্টামিনেন্টস ট্রু। তারপর হচ্ছে কজ অফ কম্পোজিট রেস্টোরেশন ফেলিওর আর ডিউ টু। কম্পোজিট রেস্টোরেশন কিসের কিসের জন্য ফলস ফেলিওর হয়। আচ্ছা, এখানে বলা হচ্ছে কমপ্লিট রিমুভাল অফ রেসিডুয়াল অ্যাসিড ফ্রম টুথ সারফেস। ইচিং এর সময় যে আমরা অ্যাসিডটা ব্যবহার করছি, সেটা যদি ইনকমপ্লিট রিমুভাল হয় সেক্ষেত্রে ফেলিওর হবে কম্পোজিট রেস্টোরেশন। কমপ্লিট রিমুভাল দরকার বরং, সো এটা ফলস হবে, এটা ফেলিওরের রিজন না। ইনকমপ্লিট ফিনিশিং ট্রু। রাউন্ড ইন্টারনাল রাউন্ড ইন্টারনাল অ্যাঙ্গেল, আচ্ছা, রাউন্ড ইন্টারনাল অ্যাঙ্গেল তো দরকার। শার্প ইন্টারনাল অ্যাঙ্গেল হলে কম্পোজিট রেস্টোরেশন ফেলিওর হবে। ইউজ অফ টেফলন কোটেড ইনস্ট্রুমেন্ট ট্রু। আর হচ্ছে ইনএডিকুয়েট অক্লুশন অফ রেস্টোরেটর, অক্লুশনটা অবশ্যই বাইট চেক করতে হবে, অক্লুশনটা প্রপার হয়েছে কিনা। অক্লুশন না থাকলে মার্জিন ফ্র্যাকচার করবে, রেস্টোরেশন ফ্র্যাকচার করবে। সো ইনএডুকেট অক্লুশনের জন্য ফল, ওকে। কমন ফেইলিওর, এই যে এখন হচ্ছে কি কি ফেইলিওর গুলো হয়। ফেইলিওর গুলোর মধ্যে আছে, ও আচ্ছা, আর কি কি রিজনে ফেলিওর হতে পারে। অবশ্যই ময়েশ্চার, আপনার হচ্ছে বন্ডিং এজেন্ট প্রপার ভাবে ইউজ না করলে, এক্সেস অথবা ডেফিসিয়েট অ্যামাউন্ট যদি ইউজ করা হয়, প্লাস ল্যাক অফ ময়েশ্চার কন্ট্রোল, ময়েশ্চার কন্ট্রোলটা ঠিকভাবে না করলে এবং বাল্ক প্লেসমেন্ট করলে। অবশ্যই ইনক্রিমেন্টাল ভাবে কম্পোজিট প্লেসমেন্ট করতে হবে। কমন ফেলিয়ার্স গুলো কি কি। কমন ফেলিয়ার্স হচ্ছে কি পেরিএপিক্যাল রেডিওলুসেন্সি। পেরিএপিক্যাল রেডিওলুসেন্সি সচরাচর কম্পোজিট রেস্টোরেশনের সাথে নেই। আচ্ছা, পোস্ট অপারেটিভ সেন্সিটিভিটি ডেভেলপ করে, ট্রু। লুজেনিং অফ টুথ, টুথ লুজেনিং হয় না, বাট রেস্টোরেশনের ফ্র্যাকচার হতে পারে, মার্জিন ফ্র্যাকচার হয়। তারপর হচ্ছে অ্যাকুমুলেশন অফ প্লাক অ্যারাউন্ড দ্য রেস্টোরেশন, ট্রু, এটা হতে পারে। লস অফ কন্টাক্ট আফটার পিরিয়ড অফ টাইম, এটাও হয়। তাছাড়া আর কি কি হয়, একটা হচ্ছে মোস্ট কমন ডিসকালারেশন হয়ে যায়। কালার্ড ফুড বা এই টাইপের, পেশেন্ট কমপ্লেন করে যে কি ফিলিং দিয়ে দিল এত দামি, দাঁতের সাথে ম্যাচ করে না, রং নষ্ট হয়ে গেছে, এই ধরনের কথা বলে। আচ্ছা, তারপর হচ্ছে সেকেন্ডারি ক্যারিজ হতে পারে। তারপর হচ্ছে উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু রিগার্ডিং অ্যাব্রাশন। আচ্ছা, লস অফ টুথ সাবস্টেন্স বাই কেমিক্যাল প্রসেস, কেমিক্যাল প্রসেসের জন্য যে টুথ সাবস্টেন্স লস হয় সেটা হচ্ছে ইরোশন, নট অ্যাব্রাশন। তাহলে এটা ফলস বোঝা যাচ্ছে। লস অফ টুথ সাবস্টেন্স ডিউ টু অ্যাবনর্মাল মেকানিক প্রসেস,
এটা তো থাকলাম, বাট লস অফ টুথ সাবস্টেন্স ডিউ টু অক্লুসাল কন্ট্যাক্টের জন্য যদি হয় সেটা হচ্ছে অ্যাট্রিয়েশন। তাহলে কেমিক্যাল প্রসেসের জন্য যেটা হচ্ছে, যেমন ইমপ্রপার টুথ ব্রাশিং টেকনিকের জন্য, নেইল পিকিং অথবা নিডল পিক করলে টেলররা যখন করে সেগুলোর জন্য আপনার অ্যাব্রাশন হয়। কমনলি এফেক্টেড টিথ আর ম্যান্ডিবুলার মোলার ফলস, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিলারি, প্রিমোলার এবং ক্যানাইন গুলো। ইউজুয়ালি অকার অন দ্য প্যালাটাল সারফেস। প্যালাটাল সারফেস হয় ইউজুয়ালি ফেশিয়াল অথবা বাক্কাল সারফেসে হচ্ছে অব ম্যাক্সিলারি অ্যান্টিরিয়র, এটা হচ্ছে অ্যান্টিরিয়র না, ক্যানাইন এবং প্রিমোলারে। তারপরে হচ্ছে লেশন হ্যাজ শার্পলি ডিফাইন্ড মার্জিনস অ্যান্ড ইন্টারনাল অ্যাঙ্গেল, ট্রু, এটা ট্রু। এগুলোই বলা হচ্ছে। আচ্ছা, ইন্ট্রিনসিক কজ অফ ডেন্টাল ইরোশন। ইরোশনের ইন্ট্রিনসিক কজ গুলো কি? বলছিলাম কেমিক্যাল প্রসেসের জন্য ইরোশন গুলো হচ্ছে, সো একটু দেখি। এক্সেসিভ কনজাম্পশন অফ অ্যাসিডিক ফ্রুট ফ্লেভার্ড ক্যান্ডিজ। আচ্ছা, কনজাম্পশন অ্যাসিডিক করলো, সো এটা তো বাহির থেকে আসতেছে, সো এটা ইন্ট্রিনসিক না, এটা হচ্ছে এক্সট্রিনসিক কজ। অ্যাসিডিক মাউথ ওয়াশ, এক্সট্রিনসিক। ডিউ টু ওভার ব্রাশিং, অতি উৎসাহী হয়ে ব্রাশিং করতে থাকলো, এটা হচ্ছে অ্যাব্রাশন করবে, নট ইরোশন। রিগার্জিটেশন অফ অ্যাসিডিক গ্যাস্ট্রিক অ্যাসিড, হ্যাঁ এটার জন্য ইরোশন হবে, প্যালাটাল সারফেসে ইউজুয়ালি হয়। রিকারেন্ট ভমিটিং, ভমিটিসের মাধ্যমে অ্যাসিডিক কন্টেন্ট গুলো বের হচ্ছে, সো এটা আম, আমার রিকারেন্ট ভমিটিং এর মাধ্যমে ইন্ট্রিনসিক কজ অফ ডেন্টাল ইরোশন হয়, ট্রু। লাস্টের দুইটা ট্রু, পরের গুলো ফলস। ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্স দ্য গ্রোথ অ্যান্ড কলোনাইজেশন অফ মাইক্রো অর্গানিজম। ইনক্রিজড অক্সিজেন টেনশন, অক্সিজেন কমে গেলে উম, এটা হচ্ছে ডিক্রিজ অক্সিজেন টেনশন হবে। তারপরে হচ্ছে নিউট্রিশনাল ফ্যাক্টর। নিউট্রিশনাল ফ্যাক্টর এটা হচ্ছে ইনফ্লুয়েন্স করার কথা বলছে, কমাচ্ছে বা বাড়াচ্ছে এটা না। ইনফ্লুয়েন্স মানে কমাতেও পারে বাড়াতেও পারে। সো নিউট্রিশনাল ফ্যাক্টর অবশ্যই ইনফ্লুয়েন্স করে। ব্যাকটেরিওসিন ইনফ্লুয়েন্স করবে। কোঅ্যাগ্রিগেশন ইনফ্লুয়েন্স করে ব্যাকটেরিয়াল ইন্টারনাল রিলেশনশিপ, ট্রু। শুধু যদি অক্সিজেন টেনশন থাকতো তাহলে এটা ট্রু হতো, কারণ অক্সিজেন টেনশন ডিক্রিজের জন্য তো এটা ইনফ্লুয়েন্স করছে, যেহেতু ইনক্রিজ বলে দেওয়া হচ্ছে সেটা কাউন্টার দিচ্ছে স্টেটমেন্টটাকে। এসবিএ পার্টে আসছি। মোস্ট কমন রুট অফ পোর্টাল ফর এন্ট্রি অফ মাইক্রো অর্গানিজম, এতে বলা হচ্ছে ডেন্টাল ক্যারিজ, বিতে বলা হচ্ছে ওপেন ডেন্টিনাল টিবিউল, সিতে বলা হচ্ছে অ্যাক্সেসরি অ্যান্ড ল্যাটারাল ক্যানেল, ডিতে বলা হচ্ছে অ্যানাকোরেসিস, ইতে বলা হচ্ছে ডিফেক্টিভ রেস্টোরেশন। আচ্ছা, সব পরিচিত টার্ম অ্যানাকোরেসিস জিনিসটা, এটা এত ব্যবহার করি না। এটা হচ্ছে ব্লাডের যে ব্যাকটেরিয়া গুলো সেগুলো আবার মানে ব্লাডের মাধ্যমে যদি ব্যাকটেরিয়া গুলো সাইট অফ পাল্প, মানে আমাদের আমাদের সাইটে যদি প্রবেশ করে সেটা হচ্ছে অ্যানাকোরেসিস। সো এটাও একটা রুট, বাট মোস্ট কমন হচ্ছে ডেন্টাল ক্যারিজ। এপিক্যাল ফোরামেন দিয়ে যে ব্লাড সাপ্লাই গুলো, যে ভেসেল গুলো আসে, এইগুলো দিয়ে ব্লাড সাপ্লাইয়ের মাধ্যমে যদি ব্যাকটেরিয়া গুলো আসে আমাদের ক্যানেলে, তখন সেটা হচ্ছে অ্যানাকোরেসিস। অপশন এ, এ হচ্ছে ট্রু, ডেন্টাল ক্যারিজ মোস্ট কমন রুট, বাট বাকিগুলো হচ্ছে এন্ট্রি ফর মাইক্রোঅর্গানিজম। which are not the st- which are not sterilized by glass bead sterilization, which of the following? আচ্ছা, গ্লাস বিড স্টেরিলাইজেশন দিয়ে কোনটা করা হয় না? রিমার ফাইল, গ্লাস বিড স্টেরিলাইজেশন। আচ্ছা, বিতে বলা হচ্ছে পেপার পয়েন্ট, সি গাটা পারচা পয়েন্ট, ডিতে বলা হচ্ছে স্কেলার টিপ, ডিতে বলা হচ্ছে স্প্রেডার। আমাকে এই কোয়েশ্চেনটা করেছিল যে প্রফের ভাইবাতে জিপি কিভাবে স্টেরিলাইজেশন করি। সো গাটা পারচা আমরা স্টেরিলাইজেশন করি, এখানে দেখি গাটা পারচা পয়েন্টস ইজ স্টেরিলাইজড বাই 5.2%।
5.2% sodium hypochlorite for 1 minute and then washed with alcohol. সো এটা গ্লাস বিট দিয়ে করি না, বাকি সবগুলো গ্লাস বিট স্টেরিলাইজেশন দিয়ে করি। স্কেলার টিপ, এটা গ্লাস বিট দিয়ে করি, এটা থার্ড ইয়ারই জেনেছিলাম, তখন আমি বুঝতাম না যে গ্লাস বিট স্টেরিলাইজেশনটা আসলে কি জিনিস। পেরিওডন্টাল যখন প্লেসমেন্ট থাকে পেরিওডন্টোলজিতে স্কেলিং করতাম, তখন শুনেছিলাম যে স্কেলার টিপটা গ্লাস বিট স্টেরিলাইজেশন করে। ওকে, সো আমাদের আনসার হচ্ছে সি। রিবাউন্ড পেইন ইজ দ্য ক্লাসিক সাইন ফর, এই যে রিবাউন্ড পেইন নিয়ে আমি আগেই বলেছিলাম, এটা অপশন এ তেই আছে, ক্র্যাক টুথ সিনড্রোমে, অপশন এ। আচ্ছা, ভাইটালিটি টেস্ট আর পারফর্মড ইন হুইচ এরিয়া অফ টুথ, এটা হচ্ছে মিডল ওয়ান থার্ডে করি আমরা, কারণ এখানে ইকুয়াল থিকনেস অফ এনামেল অ্যান্ড ডেন্টিন থাকে, অর ইট ইজ দ্য বাল্কিয়েস্ট এরিয়া, এর জন্য মিডল ওয়ান থার্ডে করি। এতে বলা আছে এপিক্যাল ওয়ান থার্ড, জিঞ্জিভাল ওয়ান থার্ড, ইনসিসাল ওয়ান থার্ড। ইনসিসাল ওয়ান থার্ড তো শুধু সামনের দাঁতগুলোতে হবে, তাহলে কি পোস্টেরিয়র টুথে ভাইটালিটি টেস্ট করবো না? দেখে বোঝা যাচ্ছে এটা হবে না, তো হচ্ছে কোরোনাল ওয়ান থার্ড। ওকে, আনসার আমাদের ডি, ডের ওয়ান থার্ড। রিলায়েবল মেথড ফর ডায়াগনোসিস অফ প্রক্সিমাল ক্যারিজ, ইন্ট্রোডাল রেডিওগ্রাফ, ইন্ট্রোডাল, তারপর হচ্ছে অর্থোপ্যান্টামোগ্রাম, বাইটুইং এক্স রে, প্যানোরেক্স রেডিওগ্রাফ, এটাও মনে হচ্ছে ওপিজি, তারপর হচ্ছে জেরো রেডিওগ্রাফি। সো এখানে বাইটুইং দিয়ে আমরা ইন্ট্রা আমরা প্রক্সিমাল ক্যারিজ গুলো দেখি। তারপরে হচ্ছে যে আর্লি প্রক্সিমাল ক্যারিজ আর সিন এজ এ স্মল লুসেন্ট এরিয়া বিলো দ্য কন্টাক্ট এরিয়া। 16 years old boy comes to your dental chamber with the complaint of sharp stabbing pain on lower left six. The pain is well localized and no sensitivity to sweet. আচ্ছা, যেহেতু ওয়েল লোকালাইজ বলছে তাহলে পালপাইটিস হবে না, পালপাইটিস যে পোরলি লোকালাইজ থাকে, সিনারিও দিয়ে আমরা অ্যানালাইসিস করি। নো সেন্সিটিভিটি টু সুইট, এটা ডেন্টিন হাইপার সেন্সিটিভিটির সাথে কানেক্টেড, তো ইট মে বি এ কেস অফ, আচ্ছা এখানে বলা হচ্ছে রিভার্সেবল পালপাইটিস হবে না, ইরিভার্সিবল পালপাইটিস হবে না, ক্রনিক পালপাইটিস এটাও হবে না, ডেন্টিন হাইপার সেন্সিটিভিটি হবে না, কারণ এখানে বলছে নো সেন্সিটিভিটি টু সুইট, সো এটাও হবে না। ডি, ক্র্যাক টুথ সিনড্রোম, এটা হতে পারে, বাকিগুলো থাকলো না, আনসার ই। সিতে বলা হচ্ছে পেন ইজ ইউজুয়ালি অ্যাবসেন্ট, ওকে। তারপরে রেজাল্ট অফ, আনসার হচ্ছে আমাদের ই, ক্র্যাক টুথ সিনড্রোম, বাদ বাকিগুলো হচ্ছে না। রেজাল্ট অফ ভাইটালিটি টেস্ট মেবি, আচ্ছা ভাইটালিটি টেস্টের রেজাল্ট আসতে পারে পজিটিভ, নেগেটিভ, ফলসলি নেগেটিভ এবং কনক্লুসিভ থাকতে পারে, বাট এখানে কোনো অ্যাবনর্মাল রেজাল্ট আসবে না, সো আনসার আমাদের হবে এ। গাট্টাপারচে পয়েন্ট ইজ নট সলিউবল ইন, এটা হচ্ছে এতে বলা হচ্ছে টলুইন, বি বেনজিন, সি ক্লোরোফর্ম, ডি মিথাইল ক্লোরোফর্ম, ই জাইলিন। আনসার হচ্ছে এ, টলুইন। টলুইন, তাহলে হচ্ছে ইনফেক্টেড ডেন্টিন এক্সেপ্ট, আচ্ছা ইনফেক্টেড ডেন্টিন কোন স্টেটমেন্টে ইনফেক্টেড ডেন্টিনে হবে না? আচ্ছা, সুপারফিশিয়াল লেয়ার অফ ডিমিনারালাইজড ডেন্টিন, এটা ট্রু, এটা ইনফেক্টেড ডেন্টিনে পাই। কোলাজেন ফাইবার অ্যাপিয়ার অ্যাজ অনলি ইনডিস্টিংক্ট ক্রসব্যান্ড, ট্রু, অনলি ইনডিস্টিংক্ট ক্রসব্যান্ড পাবো। ইন্টারটিবুলার লেয়ার ইজ demineralized with irregularly scattered crystal, true. তারপর হচ্ছে ক্যান বি রিমিনারালাইজড, ফলস, ক্যানট বি রিমিনারালাইজড হবে, এটা আচ্ছা। তারপরে হচ্ছে ল্যাক অফ সেন্সেশন, ইনফেক্টেড ডেন্টিনের সেন্সেশন থাকে না বা ল্যাক অফ সেন্সেশন থাকে, ওকে, ক্যানট বি রিমিনারালাইজড।
pink tooth of mammary is a characteristic feature of internal resorption, external resorption, C. Hyperemia, hypersensitivity, sinus tract. আচ্ছা, হাইপারেমিয়া মানে কি? ব্লাডে, সরি, পাল্পে। আচ্ছা, হাইপারেমিয়া মানে কি? ব্লাড ফ্লো বেড়ে যাচ্ছে, তো দাঁতের মধ্যে ব্লাড ফ্লো বেড়ে গেলে সেটা পিঙ্ক টুথ তো না। পিঙ্ক টুথ অনলি এটা ফিচার হচ্ছে গিয়ে ইন্টারনাল রিজর্পশনে। আনসার হচ্ছে এ। এখানে এটাই বলা হচ্ছে, ক্লিনিক্যালি পিঙ্ক টুথ অ্যাপিয়ারেন্স ইন ইন্টারনাল রিজর্পশন কেসেস উইচ ইজ কল্ড পিঙ্ক টুথ অফ মামারি। আচ্ছা, সো ক্লাস, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাসটি করার জন্য। যদি সবাই শুনে থাকেন, আশা করি সবার নতুন একটা জিনিসও যদি শিখে থাকেন, এখানে আমার সার্থকতা। এবং পরীক্ষা যেহেতু খুবই কম সময় বাকি, আপনারা সবাই খুব ভালোভাবে পড়াশোনা করবেন, সুস্থ থাকবেন, সুস্থতা থাকতে হবে। তারপরে হচ্ছে ঠান্ডা মাথায় পরীক্ষা দিবেন এবং নিজের সর্বোচ্চটা দিয়ে ট্রাই করবেন। ইনশাল্লাহ সবার মনের নেক ইচ্ছা কবুল হবে। এবং এই সময় যদি নাও হয়ে থাকে, অবশ্যই ধৈর্যহারা হবেন না, পেশেন্স রাখবেন। কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনার জন্য বেস্টটাই হবে, আপনার জন্য যা সবচেয়ে ভালো সেটাই আপনার সাথে হবে। সো সবার জন্য অসংখ্য শুভকামনা। ভালোভাবে পরীক্ষা দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।